মানিভঞ্জন থেকে গাড়ি নিয়ে এবারে আমরা রওনা দিলাম দার্জিলিংয়ের পথে। বেশ কিছু সাইট সিইং করতে করতে আমরা গিয়ে পৌঁছাবো আমাদের হোটেলে। দার্জিলিংয়ের প্রাকৃতিক সৌন্দর্যের একটা ভীষণ বড় প্লাস পয়েন্ট হচ্ছে এই পাইন বাগান। এই মুহূর্তে আমরা রয়েছি লেপচা জগৎ পাইন ফরেস্টের সামনের রাস্তাটিতে। পাইন বাগানের মধ্যে ঢুকতে গেলে টিকিট কেটে ঢুকতে হবে, আর টিকিট রয়েছে এখানে 20 টাকা করে পার হেড। পাইন বাগানের ভেতরে ঢুকতে না ঢুকতেই এত শীত লাগছিল কি বলবো। এমনিতেই আজকে রোদের দেখা নেই, তারপর ভেতর একদম মেঘে ঢাকা, যার জন্য সৌন্দর্যটা একটু আলাদাই লাগছে, তবে ঠান্ডাটাও কিন্তু দারুণ। আর উপরের দিকে উঠতে গেলে আমরা প্রত্যেকেই বেশ হাঁপিয়ে যাচ্ছিলাম। যত উপরের দিকে উঠে আসছি ঠান্ডা যেন ক্রমশ বাড়ছে, ভেতরে প্রচণ্ড ঠান্ডা লাগছিল। পাইন বাগানের সৌন্দর্য এমনি অপূর্ব সুন্দর, তবে মেঘ এখানে একটা আলাদা মাত্রা যোগ করেছে। পাইন বাগানের সৌন্দর্য দেখে এরপরে আমরা আবার এগিয়ে যাব সামনের দিকে। আমাদের পরবর্তী গন্তব্য রয়েছে ঘুম। পাইন বাগানের সামনে রাস্তাটির অপর প্রান্তে যে সমস্ত খাবারের দোকান, এখানে ম্যাক্সিমাম বিক্রি হচ্ছিল মোমো আর ম্যাগি। এর কোনোটাই এই মুহূর্তে ভক্তি করে আমরা কেউ খেতে পারবো না বলে আমরা আবার সামনের দিকে রওনা দিলাম। দার্জিলিং ঘুরতে এসে প্রথম আকর্ষণ মানুষের যেটি থাকে সেটি হচ্ছে টয় ট্রেন। তো তার মধ্যে সেই টয় ট্রেনের লাইনের ওপর থেকে প্রথম আমরা পাড়ি দিয়ে এগিয়ে যাচ্ছি এবার ঘুম স্টেশনের দিকে। বাদিকে ফেলে রাখলাম ঘুম স্টেশন। এটা একটু পরে আমরা ব্যাকে এসে আবারও ঘুরব। আমাদের প্রত্যেকের হল্ট হবে ঘুম মনেস্ট্রিতে, তো সেই দিকেই আমরা আগে এগিয়ে যাই। 5টা গাড়ি আর তার প্রত্যেকটা লোকজন আমরা এক জায়গায় না হওয়া পর্যন্ত দলবদ্ধভাবে ঘুরতে পারি না। আর এখানে ঘুম মনেস্ট্রির সামনে দোকানপাট ছিল, তো সেইখানে একটু দাঁড়িয়েছিলাম। মেয়েদের যে কোনো জায়গায় বেড়াতে গেলে একটু দোকানপাট দেখলে দাঁড়িয়ে সেইখানে জিনিসপত্রের দাম নিয়ে আলোচনা করা, এটা তো জন্মগত অধিকারই বলা যেতে পারে। সে সমস্ত সেরে আমরা চলে এসেছি মনেস্ট্রির ভেতরটায়। আর এইখান থেকে দূরে চলে গেছে যে টয় ট্রেনের লাইন, সেখান থেকে আওয়াজ আসছে, তবে বোঝা যাচ্ছে যে ট্রেনটি খুব শিগগির আমাদের সামনে থেকেই ছুটে যাবে।
ছোটোবেলার গল্পে পড়া সেই টয় ট্রেন এবার সচক্ষে দেখলাম। তো তারপর এবার মনস্ট্রিতে যাওয়ার জন্য আমরা সবাই সামনে চলে এসেছি। এর ভেতরে প্রবেশ করতে গেলে প্রত্যেককে জুতো বাইরে খুলে রেখে যেতে হবে। আর ঢুকেই দেখলাম বাঁদিকে রয়েছে বেশ বৌদ্ধিস্ট কিছু শোপিসের দোকান। টেম্পলের একদম ভেতরে ঢুকতেই প্রথমেই একটা সুন্দর লাফিং বুদ্ধার মূর্তি। বাঁদিকে ছিল একটি কমেন্ট্রি ডায়েরি, সেখানে আপনি আপনার চিন্তা ভাবনা লিখে অবশ্যই সাইন করে যেতে পারেন, এবং ডান দিকে ছিল একটি বাতি। মনেস্ট্রির ভেতরে কাজ চলছে, ফলে এর ভেতরে আর সুন্দর করে তেমন দেখার কিছুই ছিল না। প্রতিটা ধর্মীয় উপাচার বেশ সুন্দর আলাদা আলাদা একটা রীতি রাখে, সেই সম্পর্কে জানতে আমার বিশেষ কৌতূহল থাকে। তো এই কারণে এখানে বিশেষ একটা বই খুঁজছিলাম যাতে আমি বৌদ্ধিস্ট জিনিসগুলো জানতে পারি। তবে তেমন বই এখানে কোথাও পেলাম না, ম্যাক্সিমামই রয়েছে সব শোপিস। যে কোনো মন্দিরে প্রবেশের সময় মানুষ ভগবানকে ডেকে যায় ঘন্টা বাজিয়ে, আর আমার ছেলে বেরোনোর সময় ভগবানকে জানিয়ে একটু বেরোলো, যেহেতু প্রথমে ভদ্রলোক সুযোগ পায়নি। শোপিসগুলো বেশ ভালোই লাগছিল, এর মধ্যে বিশেষ ভালো লাগছিল এই সোলার শোপিসগুলো। কিন্তু এই মুহূর্তে কিনলে আমরা যেহেতু আরও কয়েক জায়গায় ঘুরবো, কীভাবে কোথায় নেব এটাই একটা বিষয় হয়ে দাঁড়িয়েছিল। মনেস্ট্রি থেকে বেরিয়েই আমাদের পরিকল্পনা হলো আমরা একটু ঘুম স্টেশনটা ঘুরে দেখে আসব। খুব বেশি দূরে যেহেতু নয়। আর বাইরের দোকানে দেখলাম বেশ এনারা হাতে বুনে বুনেই উলের কিছু জিনিস বিক্রি করছিল। ঘুম স্টেশনে যাওয়ার পথে ডান দিকে দেখলাম আরও একটি মনেস্ট্রি, খুব সুন্দর বাইরে থেকে ডেকোরেশন করা রয়েছে ফুলের। আর ভেতরে ঢুকতে চাইলেও এই মুহূর্তে আমি পারমিশন পেলাম না, নাকি দেরি হয়ে যাবে। তো চলুন, যাই হোক, এই রাস্তাটা দেখে আমার কোনোভাবেই মনে হচ্ছে না এটা একটা পাহাড়ি এলাকা। আমাদের সমতলে যে সমস্ত গাড়িগুলি চলে সেই সমস্ত প্রত্যেকটা গাড়ি দেখছি এই রাস্তা থেকে ছুটে চলেছে। বেশ জনবহুল এলাকা এবং পপুলার একটা রাস্তা, ফলে আমাকে একটু ওয়েট করতে হচ্ছিল রাস্তাটি পার হওয়ার জন্য। টয় ট্রেনের হুইসেলটাই আলাদা ইমোশন। প্রত্যেক ভিজিটররাই কম বেশি এখানে দাঁড়িয়ে ট্রেনের সঙ্গে নিজেদের একটা করে ছবি তুলছে। আর আমার ছেলের তো প্রশ্নই ওঠে না এখান থেকে ছবি না তুলে যাওয়ার। ট্রেন তার ভীষণ পছন্দের একটি বিষয়, তার মধ্যে রয়েছে আজকে টয় ট্রেন। তার ফটোগ্রাফার বাবা তাকে নানান অ্যাঙ্গেল থেকে ছবি তুলে দিচ্ছে। ঘুম স্টেশন প্রতিষ্ঠা হয়েছে 1891 সালে, বহু পুরনো স্টেশন। আর এই মুহূর্তে ঘড়িতে 12:59। হেভি লাগলো না?
আমাদের বিশেষ ইচ্ছে ছিল ট্রেনে করে ঘোরার, তবে সহযাত্রীরা কেউই রাজি ছিল না, ফলে আমরাও আর সময় এখানে কাটাতে পারলাম না। স্টেশন লাগোয়া ছিল ঘুম মিউজিয়াম, তো সেটির মধ্যে এবারে যাব, গিয়ে দেখি কি কি রয়েছে। বিশেষ তেমন কিছুই নেই, এখানে রয়েছে একটি ট্রেনের ইঞ্জিনের একটা মডেল, আর বসার বেশ জায়গা আছে, ছোট্ট একটি পার্কের মতো এলাকা। প্রত্যেকে এই বিশেষ বিশেষ জায়গাগুলোতে দাঁড়িয়ে কয়েকটা ছবি টবি তুলবো আমরা। আর ট্রেনের যে ইঞ্জিনের মডেলটা রয়েছে সেখানে ছবি তোলার জন্য আমার ছেলে একেবারে উদগ্রীব। তবে এখানে বেশ লাইন পড়েছে, বড়রাও গিয়ে গিয়ে দেখছি বেশ সুন্দর করে ছবি তুলছে। একটু সুযোগ পেলেই পিকুকে নিয়ে কয়েকটা ছবি তুলি। নানান রকম ছবি তোলার পাশাপাশি পিকুর বাবা বিশেষ কিছু তথ্য সংগ্রহ করে যে কোনো জায়গাতে গেলেই, তো সেই কাজটি সে নিপুণভাবে করে চলেছে। আমরা চলে এসেছিলাম প্ল্যাটফর্মের লাগোয়া যে দোকানগুলি রয়েছে খাবার দাবারের, সেখানে কি কি রয়েছে এবং ছানাপোনারা যদি কেউ কিছু খায় সেখান থেকে একটুখানি ঘুরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। খুব ছোট্ট একটা স্টেশন, তবে আমরা ফিরে যাচ্ছি। মনের মধ্যে বাসনা রইল যে এর পরে আসলে আবার এই ট্রেনে চড়ব। এরপর চলে এসেছিলাম বাতাসিয়া লুপে। বাতাসিয়া লুপে ঢোকার জন্য টিকিট কাউন্টারে পড়েছিল ভীষণ বড় লাইন। বাতাসিয়া লুপের ভেতর ঢুকেই আমার মনে হলো কোনো একটা নার্সারিতে এসে পড়লাম। আমরা কম বেশি 3-4টে করে সোয়েটার পরেছিলাম, তো বাতাসিয়া লুপে এসে আমরা প্রত্যেকেই ওপরের একটা করে সোয়েটার গাড়িতে খুলে রেখে দিয়ে এসেছি। এখানে ঢুকতেই এই ভদ্রমহিলা আমাকে পুরোপুরি হিপনোটাইজ করে দিল যে এখানে ড্রেস পরে আপনি ছবি তুলে নিন। আর আমার বিশেষ একটি ইচ্ছে ছিল যে আই লাভ দার্জিলিং লেখাটির সামনে আমি পোশাক পরে ছবি তুলব, ফলে আমিও ওনার অফারটা অ্যাকসেপ্ট করলাম। আর চলুন, আমি এই পছন্দ করেছি এই লাল রঙের পোশাকটি, এটা পরে নিই আগে। পোশাক তো আমি পরে নিয়েছি, তবে আমার বেশ গরম লাগছিল, কারণ এই পোশাকগুলো প্রচণ্ড মোটা আর এর ভাড়া নিয়েছিল 50 টাকা করে। প্রত্যেকের মতো আমিও বেশ পাহাড়িয়া সেজে কয়েকটা ছবি টবি তুলে নিলাম। এবার কতক্ষণে আমি এই পোশাকটি খুলব। দার্জিলিং সাইট সিনের মধ্যে বাতাসিয়া লুপ বিশেষ পপুলার একটা জায়গা, তো সেই হিসেবে আমরাও একটু ঘুরতে চলে এসেছিলাম, যার ভিউটা ওপর থেকে আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। আই লাভ দার্জিলিং লেখাটিকে নিয়ে একা যে ছবি তুলব তার মতন আজকে পরিস্থিতি নেই, প্রচুর লোকজনের ভিড়, ফলে 2-1জন যদি ছবিতে চলেও আসে মন্দ নয়। বেশ ভিড়ের মধ্যেও আমার বরমশাই কয়েকটা ছবি সুন্দর করে তুলে দিয়েছিল। আর এইখানে ছিল বেশ কয়েকটি বাইনোকুলার, যেখানে চোখ রাখলেই দেখা যাবে সুন্দর করে কাঞ্চনজঙ্ঘাকে, যার মাথা পিছু ভাড়া হচ্ছে 50 টাকা করে। তবে চারপাশ এতটাই মেঘাচ্ছন্ন যে বাইনোকুলারে চোখ রাখলেও কিছুই দেখা যাবে না। পিকু বিশেষ আগ্রহ নিয়ে বাতাসিয়া লুপে এসেছিল এই বাইনোকুলারে চোখ রাখার জন্য, সে আশাও অপূর্ণ রইল। আজকের মতো দার্জিলিংয়ের সাইট সিন এই পর্যন্তই। দুপুরবেলা খাওয়া দাওয়া টাইম হয়ে আসছে, ফলে এবার হোটেলে যেতে হবে। আমাদের এই লং ট্যুরের মেন যেটা টার্গেট ছিল সান্দাকফু, সেটা ঘুরতে গিয়ে আমাদের যে সমস্ত জায়গাতে স্টে করতে হয়েছে কোনো জায়গার রুমই আমাদের তেমন পছন্দ হয়নি, ফলে শেষমেশ এই দার্জিলিং এসে পছন্দ মতো একটা রুম নেওয়া হলো। আমি ম্যাক্সিমাম টাইমে গ্রাউন্ড ফ্লোরের রুমগুলো বেশি পছন্দ করি, কারণ লাগেজপত্র নিয়ে উপরে ওঠা এই জিনিসটা আমার বিশেষ পছন্দ হয় না। আর আমরা এতজন একসঙ্গে ঘুরতে এসেছি, ফলে এই হোটেলে সবাই কিন্তু আমরা একসঙ্গে থাকতে পারিনি। পাশের হোটেলেও আমাদের কয়েকজন বন্ধুরা ঘর নিয়েছিল। অন্ধকার ঘরে যারা ঘুমাতে না পারে তারা এইভাবে লাইট চেক করে। অবশেষে প্রায় গড়ে 2 দিন
হ্যাঁ, 2 দিন স্নান করি না, 2 দিন পরে আজকে ভালো করে স্নান করে ফ্রেশ হলাম। বাপরে বাপ। দুপুর এখন 3টে বাজে, আমরা প্রত্যেকেই স্নান করে একদম ফ্রেশ। ইন্টারনেট বিচ্ছিন্ন থাকায় পিকুর বাবা এবার ওয়াইফাই নিয়ে বিশেষ উদ্বিগ্ন। এটা ছিল আমাদের পাশের রুম, আর এই রুমে রয়েছে আমার ননদের পরিবার। ওরা যেহেতু পরিবারে 4 জন মানুষ, তো এই রুমটা ওদের জন্য ছিল একদম বেস্ট। এখানে রয়েছে 2টো বেড, আর জানলা থেকে বেশ ভিউটাও খুব সুন্দর। ওয়াশরুমে কেউ একজন রয়েছে, আর এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে মেয়েদের জন্য, আর এপাশে একটি ড্রেসিং টেবিল ছেলেদের জন্য। এবার দৌড়ে দৌড়ে যাচ্ছি খাওয়ার জায়গায়। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। কোথায় রান্না হচ্ছে সেটা একটুখানি দেখে নিই। এইখানে হয়েছে আমাদের প্রত্যেকের জন্য রান্না বান্না। পাহাড়ের গা ঘেঁষা একটা হোটেল বলা যেতে পারে। তো সেখানে আমরা এই মুহূর্তে এসে রয়েছি প্রত্যেকে। আর পাশের হোটেলটাতে রয়েছে আরও 2টো ফ্যামিলি। তবে প্রত্যেকের খাওয়া দাওয়ার জন্য আমাদের ডাইনিং এরিয়া এটাই। প্রত্যেকের রান্নাবান্নাও একই জায়গায়, আর খাওয়া দাওয়ার ব্যবস্থাটাও একই জায়গায়। এরপরে যদি জায়গা না পাই, এই জন্য এই 3 মূর্তি আগেই এসে বসে পড়েছে খাওয়ার জায়গায়। এই হোটেলের ডিটেলসটাই একমাত্র আমি কালেক্ট করেছি, কারণ পরবর্তীতে যদি কখনো আসার ইচ্ছে জাগে দার্জিলিং, তাই জন্য এই হোটেলটা আমার বেশ ভালো লেগেছে, ফলে এই হোটেলের ডিটেলসটাই নিয়ে রেখেছি। আজকে দুপুরের মেনুতে রয়েছে ভাত, চাটনি রয়েছে বাদিকে, ডিমের অমলেট, ডাল, ডিমের ঝোল, এইখানে রয়েছে ডিমের ঝোল, আর একটা মিক্স ভেজ। এখনও খাবার দিচ্ছে না, ফলে আমি আসলাম বাইরে এই ব্যালকনিটা থেকে, একদম হোটেলের টপ থেকে বাইরের ভিউটা দেখার জন্য। প্রচণ্ড দুর্ভাগ্য নিয়ে আমরা বেড়াতে এসেছি হয়তো, ওই জন্য কাঞ্চনজঙ্ঘাকে এখনও কোথাও দেখতে পেলাম না। নাহলে বিগত যে কয়দিন আমরা নানান জায়গায় রয়েছি, প্রত্যেকটা জায়গা থেকেই কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ খুব সুন্দর আসে। তবে আমরা তো আশাবাদী, যতদিন না বাড়ি ফিরছি তার আগের মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করে যাব, দেখা যাক কবে দেখতে পারি। তবে যতটুকু খবর পেলাম, এই হোটেলের ব্যালকনি থেকে দাঁড়ালে কাঞ্চনজঙ্ঘার ভিউ আসে নাকি খুব সুন্দর। এখানে হেভি হাওয়া। কেউ খেতে দিচ্ছে না এদের। খোল খোল। সবাই প্রচণ্ড ক্লান্ত, ফলে স্নান সেরে এখনো খাবার জায়গায় এসে পৌঁছাতে পারিনি প্রত্যেকে, তাই আমরা এই কয়জন এক জায়গায় এসে বসলাম। এখন আগে খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে দেবো একটা ঘুম। ঘুমের প্রচণ্ড দরকার হয়ে পড়েছে। বাবাই বাবাই ওঠো, এই যে ওঠো, দার্জিলিং মেলে যাবা? ওঠো।